ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। এই মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। রাজধানীতে আয়োজিত এক সংলাপে ভিডিও বার্তায় তিনি বলেন, কাঙ্ক্ষিত রূপান্তরের পথে পেছনে ফেরার সুযোগ নেই। জানান, কমিশন প্রস্তাবিত সুপারিশের বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মাধ্যমেই নির্বাচনের পথে এগোতে চায় সরকার। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। উদ্বোধনী অধিবেশন সহ মোট 6টি অধিবেশনে আগামী দুদিনেই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐক্যমত্য প্রয়োজন। ঐক্য, সংস্কার ও নির্বাচন কোনোটিকে ছাড়া কোনোটি সম্ভব নয়। ঐক্য, সংস্কার ও নির্বাচন, সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। গণঅভ্যুত্থান বিরোধী শক্তির ভাঙন সৃষ্টির ক্রমাগত প্রয়াস বরং ঐক্য আরও মজবুত করেছে বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানান, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে একসাথে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। ভোটার হবার বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত বলেও মনে করেন ডক্টর ইউনূস। 15টি সংস্কার কমিশনের সুপারিশমালা চূড়ান্ত করার জন্যই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তবে কমিশনের প্রতিবেদনের সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। ধরুন, আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। আবারও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি, সেই ব্যবস্থা করতে চাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে, এমন দাবিতে একমত বিএনপি এবং জামায়াত ইসলামী। সকালে এক সংলাপ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাপিয়ে দিয়ে নয়, বরং সংস্কার করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। বিশিষ্টজনরা বলেন, নিত্য সমস্যার সমাধানের জন্য জনগণ সংস্কারের অপেক্ষা করবে না। রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো সংস্কারে কাজে আসবে না, বলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বন্দোবস্ত শব্দ ব্যবহার করা হোক বা না হোক। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছিল ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ। আয়োজনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। 2 দিনব্যাপী অধিবেশনের প্রথমটি ছিল ঐক্য কোন পথে শিরোনামে। কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোনো সমাধান এনে দেবে না। দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জটিল এই রাজনৈতিক সময়ে। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? গভর্নমেন্ট মেশিনারি। সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। জামায়াত ইসলামী এবং বিএনপির 2 শীর্ষ নেতা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দেন। গণতন্ত্র পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার, তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন, সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেশনে যোগ দিয়ে আমন্ত্রিতরা বলেন, মানুষের জীবন ও জীবিকা সংক্রান্ত সংকটের সমাধান করতে না পারলে জনগণ আশ্বস্ত হবে না। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন
আপনাদের হাতের বাইরে চলে যাবে। ইলেকশন পর্যন্ত যাওয়া পর্যন্ত যে প্রথা এবং প্রতিষ্ঠানগুলো ধুমড়ে মুছে একাকার করে দিয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। এর আগে উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক আলী রিয়াদ জানান, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং ব্যক্তি পর্যায়ে প্রায় 1 লাখ মতামত পেয়েছে সংবিধান সংস্কার কমিশন। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে এই সংস্কারের বিষয়টা আপনারা বিবেচনা করেন। এটা সরকার পারবে না, এটা প্রকৃতপক্ষে রাষ্ট্রও পারবে না, এটা রাজনৈতিক শক্তির কাজ। এই কাজটি করতে হবে রাজনৈতিক দলকে, তার জন্য অতন্দ্র প্রহরীর মতো থাকতে হবে জনগণকে। জাতীয় সংলাপে বিশিষ্টজনরা বলেন, রাজনীতি ভালো হলে আগামীর বাংলাদেশ ভালো হবে। 5 বছর বা 10 বছর সময়ের মধ্যেই এটা শেষ করে ফেলা যাবে না, এর জন্য আরও দীর্ঘ সময় লাগবে, প্রস্তুতি লাগবে, কিন্তু আমরা যাত্রা আরম্ভ করছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। সেক্টর ভিত্তিতে সিন্ডিকেটের হাত বদল হয়েছে, এই অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে যশোরের ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনে তিনি বলেন, ক্ষমতায় যাওয়া জামায়াতের উদ্দেশ্য নয়, দেশে সুশাসন কায়েম করাই লক্ষ্য। এ সময় সমর্থন ও সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর শফিকুর। যশোর জেলা জামায়াতের আয়োজনে সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। দুটি কারণে পায় না। একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। তাদের হাবভাবটা এরকম ছিল বন্ধুগণ। এখন তারা বিদায় নিয়েছে, এখন তো সেইটা থাকা উচিত নয়। জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে না, একথা জানিয়েছেন কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, এই নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি, তারা আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরি করবে। গেল 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশের অবকাঠামোর উন্নয়ন করেছেন, তবে একটা দেশের উন্নয়ন কখনো অবকাঠামো দিয়ে হয় না বলেও মন্তব্য করেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যাজ অলওয়েজ ভবিষ্যতেও এটা একটা যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো অভ্যুত্থানে, আগামীর বাংলাদেশেও সেভাবেই থাকবে। জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না। জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না, কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর বসা হবে রাজনৈতিক দলগুলোর সাথে, আর এরপরই চূড়ান্ত হবে রাষ্ট্র সংস্কারের সব সিদ্ধান্ত, একথা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশের আয়োজনে জাতীয় সংলাপে যোগ দিয়ে কথা বলেন তিনি। মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকার একা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে না, কোন সংস্কারগুলো আগে করতে হবে সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। একই আয়োজনে উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তোলেন। বলেন, অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসন সেভাবে সহযোগিতা করছে না। সংস্কারের কথা বললে আমলারা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা নীতিগতভাবে ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বিকালে আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যমত করতে হবে। আমাদের পরিকল্পনা আছে যে যখনই কমিশনগুলো প্রস্তাবনা হাজির করবেন, তারা যখন এগুলো নিয়ে আসবেন রিপোর্ট, এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে। আমরা মনে করি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে এবং আমি মনে করি যে এই ঐক্য এখনো চলমান এবং আমরা আসলে এরকম একটা দেশই দেখতে সবসময় চেয়েছি। ঐক্যের পথটা আঁকাবাঁকাই হবে, ঐক্যের পথটা কঠিনই হবে, কিন্তু আমাদেরকে ওই বদ্ধপরিকর হতে হবে জনগণের আশার যেন প্রতিফলন আমরা দেখাতে পারি। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে বাবা, ছেলে সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় হামলা ভাঙচুর চালানো হয় বাড়িঘরে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা।
কারো হাতে দেশীয় অস্ত্র। একের পর এক ছোড়া হচ্ছে ককটেল। মাদারীপুরের কালকিনিতে এভাবেই চলে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘাত। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, তার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল একই দলের অনুসারী ও ইউপি সদস্য আক্তার শিকদারের। এরই জেরে সকালে মধ্যচর এলাকায় সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। নিহত হন আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার এবং তাদের অনুসারী সিরাজ চৌকিদার। খালি শব্দ আর শব্দ, বিকট শব্দ হইতে আছে। ঠিক আছে, আমি যে এক ঘরের ভিতরে ছিলাম, ওই সাইডে তুমি বিচ্ছে আইতে আছে। দুই পক্ষের গন্ডগোলতে 3 জন মারা গেল। আমরা 3 জন লাশ এখানে দেখতেছি আর কি। তারপরে তো আমার ভাগ্নেক। সংঘর্ষ চলাকালে তাণ্ডব চালানো হয়েছে নিহত ইউপি সদস্যের বসতবাড়িতে। এছাড়া তার পক্ষের অন্তত 10 জনের বাড়িঘরে হামলা, লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। এই সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে দুই পক্ষই। ভোর রাইতে ব্যাট দিয়া এই সুমন বেহারি, রাজন বেহারি আর দলবল লইয়া আমার ছেলেরে এবং আমার ছেলে বর্তমান মেম্বার এবং আমার এই নাতি লেগা পলিটেকনিকের ছাত্র এই শরীয়তপুরে এইভাবে নির্মমভাবে হত্যা করছে। আমি এর বিচার চাই। মধ্যচরের যে লোকজনের বাজাবাজি, ঠিক আছে, পরে আমি 2 দিন আগেও বলছি বারবার, ঠিক আছে, যে তুই বাড়ি যা, এরকম দূরে থেকে ওরে কেস কুস সাদা হয়ে যাবো। মধ্যচরের লোক আমরা শাস্তি না দিয়া আমি বাড়ি যাবো। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3টা ডেড বডি আমাদের থানায় আছে, পোস্টমর্টমের কাজ চলতেছে। আর হচ্ছে এখানে এলাকায় সেনাবাহিনী আছে, র্যাব আছে, আমরা পুলিশ সদস্যরা আছি। এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে, এই ঘটনার যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যাচ্ছিলেন আত্মীয়ের কুলখানিতে, পথে মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাণ গেল 6 জনের। এর মধ্যে আছেন একই পরিবারের 4 জন। মরদেহগুলো রাখা হয়েছে মিটফোর্ড হাসপাতালে। আহত 5 জনকে মিটফোর্ড এবং পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাস চালকের সহকারীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। সান্ত্বনা শুধুই মিথ্যে বাণী। সন্তান হারা মায়ের আর্তনাদে ভারী পুরো হাসপাতাল। আজকে সকালে আমার ছেলে আমার লগে কথা বলছে, আমার নাতি, আমার বউ সবাই কথা গোপালগঞ্জ যাইতে ছিল ওই সময়। ওই আমি ছিলাম আমার বড় ছেলের কাছে। মধ্যবয়সী আমেনা বেগমের এক মেয়ে ও নাতি মারা গেছেন, অপর মেয়েও জীবন মৃত। মিটফোর্ড হাসপাতালের মেঝেতেই মরদেহগুলো খোঁজ নিতে ছুটে আসছেন স্বজনরা। নিথর দেহ দেখে বুক ফাটা আর্তনাদে মূর্ছা যাচ্ছেন কেউ কেউ। স্বজনরা জানান, এক আত্মীয়ের কুলখানিতে যোগ দিতে তারা যাচ্ছিলেন জুরাইন থেকে গোপালগঞ্জ। ওরা নাকি সোনিয়ারকা থেকে আইসা গোপালগঞ্জে যাইতে নিছিল, তখন নাকি বলে বড় গাড়ি পিছন থেকে ধাক্কা দিছে। আমার 3 মাইয়া ছিল, এক মাইয়া দেখছি আর আমার ওয়াইফ ছিল, নাতি একবার দেখি না। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 11টার খানিক পর টোল প্লাজায় অপেক্ষমান ছিল একটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার। এ সময় দ্রুতগামী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় যানগুলো। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন নারী ও শিশু। আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয় সেনাবাহিনীর একটি দল। পরে 6 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের সেবার ব্যবস্থা করা হয় 2 হাসপাতালে। আর্মি গাড়ি দিয়ে আনছে, আমার পরে একজন করে নামাইলাম। অবস্থা একজন অবস্থা খুবই অবস্থা খারাপ, আর 5 জনই চিল্লাচুল্লি, মানে স্পট ডেট আর কি। তো বাইকে একটা বাচ্চা মারা গেছে, আর একজন মহিলা ছিল, উনি প্রচুর অসুস্থ হয়ে গেছে আর কি। আর মনে হয় আপনার মাইক্রোতে যারা ছিল এর মধ্যে 4 জন আহত আর 4 জন মারা গেছে। মরদেহগুলোর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। আবদুল্লাপুর কোচিয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে, টোল প্লাজা এলাকা থেকে। ওইখান থেকে প্রশাসন নিয়ে আসলে আমরা এখানে ডিউটি ছিলাম। আমরা এখানে যারা আহত ছিল তাদের হসপিটালে ভর্তি করছি এবং নিহত যারা তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ ও ঘাতক বাসের চালককে ধরার চেষ্টা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
এবার আন্তর্জাতিক। ভারতের মণিপুর রাজ্যের 2 গ্রামে বন্দুক বোমা হামলা চালালো সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত এতে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ আহত হয়েছেন 2 জন। শুক্রবার স্থানীয় সময় সকালে রাজ্যের পূর্ব ইম্ফল জেলার সানাসাবি এবং থামনা পকপি গ্রামে এলো পাথারি গুলি এবং বোমা ছুটতে শুরু করে অজ্ঞাত অস্ত্রধারীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুপক্ষের গোলাগুলিতে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটাছুটি শুরু করে স্থানীয়রা। এ সময় বেশ কয়েকজন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করে সিআরপিএফ কর্মীরা। গেল বছরের মে মাস থেকেই জাতিগত সহিংসতায় উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান সহিংসতায় প্রাণ হারিয়েছেন 250-রও বেশি মানুষ, ঘরছাড়া হাজারো বাসিন্দা। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের পর এবার অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুক। শুক্রবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে অভিশংসিত করা হয় তাকে। নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য দরকার ছিল 151টি ভোট, তবে হান ডাক-সুককে অভিশংসনের জন্য ভোট পড়ে 192টি। এই ভোট ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় পার্লামেন্টে। অভিশংসনের সিদ্ধান্ত কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করে ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টির আইন প্রণেতারা। এক পর্যায়ে ভোট কক্ষের মাঝখানে জড়ো হয়ে স্পিকারের পদত্যাগের দাবি জানান তারা। 2 সপ্তাহ আগে সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার পর প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লকে অভিশংসন করে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন হান ডাক-সুক। তার অভিশংসন কার্যকর হতে 180 দিনের মতো সময় লাগতে পারে।